জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোটের মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্সের 60,000 সদস্য। অপরাধের স্বর্গরাজ্য সীমান্তবর্তী উপজেলা কুষ্টিয়ার দৌলতপুর। বেড়েই চলেছে হত্যাকাণ্ড সহ ছিনতাই, ডাকাতি, নির্বিকার প্রশাসন। সংস্কারের অভাবে বেহাল যশোরের নাভারণ সুবর্ণখালীর 3 কিলোমিটার সড়ক। মানুষের চরম দুর্ভোগ, অর্থ সংকটকে দুষছে কর্তৃপক্ষ। এবং জুলাই আন্দোলনের এই দিনে সমন্বয়কদের আটক ও বিবৃতি আদায়ের প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। জামাত শিবিরকে নিষিদ্ধ করে তৎকালীন সরকার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। আগামী সংসদ নির্বাচনে 60,000 সেনা সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত হয়। প্রেস সচিব জানান, নির্বাচনের আগে প্রশাসনের রদবদল ও 1.5 লাখ পুলিশের প্রশিক্ষণ দেওয়া হবে। ওবায়দুল হক মারুফকে নিয়ে রেজা খানের প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইন শৃঙ্খলা প্রস্তুতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে সেনাবাহিনীর প্রায় 60,000 সদস্য দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। নির্বাচনের আগে প্রশাসনের রদবদলের পাশাপাশি সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয়া হবে। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। তারপরে ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিসইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে, সামনে এইটা আরও ইন্টেন্সিফাই করবে। তো এইটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার, যেখানে খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারবো। অতিরিক্ত শুল্ক নিয়ে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছে অন্তর্বর্তী সরকার। ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সীমান্তবর্তী উপজেলা কুষ্টিয়ার দৌলতপুর যেন এখন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। হত্যাকাণ্ড সহ একের পর এক ঘটছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা। আধিপত্য বিস্তার সহ রাজনৈতিক দ্বন্দ্বে ঘটছে হামলা মামলার ঘটনাও। প্রশাসনের কাছে গিয়েও মিলছে না প্রতিকার। সাধারণ মানুষ দুষছেন প্রশাসনের নিষ্ক্রিয়তাকে। তবে এর দায় নিতে নারাজ পুলিশ প্রশাসন। মঞ্জুরুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। প্রকাশ্যে ছিনতাই, অস্ত্রের মহড়া ও হামলার ঘটনা এখন সীমান্তবর্তী উপজেলা কুষ্টিয়ার দৌলতপুরের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই ঘটছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। আধিপত্য বিস্তার, রাজনৈতিক দ্বন্দ্ব ও মাদক ব্যবসা সহ নানা কারণে ঘটছে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডের ঘটনাও। এ যেন অপরাধের স্বর্গরাজ্য জানিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় সাধারণ মানুষ। বেশ কয়েকটি ডাবল মার্ডারেরও হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। জনপ্রতিনিধির প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের গাড়ি ছিল, সে গাড়ি ওখান থেকে জোরপূর্বক ছিনতাই করে। আমাদের উপরে আমাদের স্বর্ণ অলংকার ছিল, মানে জোর জবরদস্তি করে দেখা যাচ্ছে গা থেকে স্বর্ণ অলংকারগুলো খুলে নেওয়া হয়। বাড়ি ঘরের জিনিসপত্র সব লুটপাট করে দিয়েছে। শুধু তাই নয়, উপজেলায় যে কোনো উন্নয়ন কাজেও ঠিকাদারকে দেয়া হচ্ছে হুমকি, চাওয়া হচ্ছে মোটা অঙ্কের চাঁদা জানিয়েও উদ্বিগ্ন স্থানীয় জনপ্রতিনিধিরাও। রাস্তার উপরে গুলি করেছে এবং আমাদের একটা ছেলেকে অনেক মারধর করছে। একটা চিঠি দিয়ে গেছে যে 50 লক্ষ টাকা না দিলে কাজ করতে দেবো না। প্রশাসন কোনো কাজ করছে না, পুলিশ প্রশাসন একবারে নিষ্ক্রিয়। এখানে জনগণ সম্পূর্ণ নিরাপদ না। তবে এসব ঘটনার দায় নিতে নারাজ দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা। প্রতিনিয়ত চুরি, ডাকাতি, ছিনতাই
কয়টা রেকর্ড আছে আপনার কাছে? হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। বর্তমান পরিস্থিতিতে বিশেষভাবে বিশেষ মনোযোগ দিয়ে এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করছি। তারপরেও প্রতিটা এলাকায় তো দৌলতপুর একটা অনেক বড় আয়তনের একটা উপজেলা, সেক্ষেত্রে আমরা সেখানেও আমাদের অ্যাক্টিভিটিস গুলো আরো জোরদার করার চেষ্টা করছি। গত 5 আগস্টের পর থেকে এ উপজেলায় উদ্বেগজনক হারে অপরাধ প্রবণতা বাড়লেও অপরাধীরা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। নিয়ন্ত্রণে প্রয়োজন প্রশাসনের কঠোর হস্তক্ষেপ। আফরিন পপি, মোহনা সংবাদ। কক্সবাজারে ভারী বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে জোয়ারে পানি বেড়ে সমুদ্র তীরের মেরিন ড্রাইভে ভাঙন দেখা দিয়েছে। অতিবৃষ্টির ফলে সৈকতের লাবণী পয়েন্টে শতাধিক ঝাউগাছ সাগরে তলিয়ে গেছে। এদিকে নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। নদীর তীরে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। হাতিয়ার সুখচর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড ও নিঝুম দ্বীপের বেশিরভাগ এলাকায় ইতোমধ্যে জোয়ারের পানিতে তলিয়ে গেছে। দর্শক, ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার খবর জানাতে পটুয়াখালী সদর উপজেলা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সম্পর্কে পটুয়াখালীর সর্বশেষ অবস্থা কি আমাদেরকে জানাবেন? মুক্তি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে পটুয়াখালী জেলায় কিন্তু গত বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে পটুয়াখালীর যে নিম্নাঞ্চল রয়েছে সেটা কিন্তু অনেকটা জলবদ্ধতায় পরিণত হয়েছে। আপনাকে জানিয়ে রেখে যে পটুয়াখালী শহরে কিন্তু আমরা দেখেছি যে এই যে ভারী বৃষ্টির কারণে পটুয়াখালী পৌরসভার ভিতরে অনেক এলাকা কিন্তু ইতিমধ্যে পানিতে নিমজ্জিত রয়েছে এবং অনেক এলাকা কিন্তু এখনো কিন্তু পানিবন্দী রয়েছে। এর কারণ হচ্ছে পটুয়াখালী পৌরসভার ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে। এছাড়াও পটুয়াখালী জেলার যে নিম্নাঞ্চল রয়েছে, বিশেষ করে রাঙাবালি এবং গলাচিপা উপজেলার অনেক এলাকা কিন্তু ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে। আপনাকে একটু আমি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি আছি পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া গ্রামে। আপনি দেখতে পাচ্ছেন যে একমাত্র যে ভেরিবেটি, সেই ভেরিবেটি কিন্তু ভেঙে এই গ্রামের কিন্তু প্লাবিত হচ্ছে। বিশেষ করে কৃষকের যে ফসলের জমি আমনের যে এখানে বীজ রয়েছে, সেই বীজতলা কিন্তু ইতিমধ্যে কিন্তু পানিতে ভেসে গেছেন। অনেকের মাছের ক্ষেত থেকে শুরু করে অনেকের বসত বাড়ি কিন্তু তলিয়ে গেছেন, যার ফলে এখানে যারা স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু অনেকটা কিন্তু দুর্ভোগে এবং অনেকটা কিন্তু চরম ভোগান্তিতে দিন পার করছে। আমি আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালী জেলার এই যে লোহালিয়া ছাড়াও আরো কয়েকটি গ্রাম কিন্তু ইতিমধ্যে কিন্তু ভেরিবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে এবং সেই সব গ্রামের যে কৃষি জমি রয়েছে এবং অন্যান্য যে ফসল রয়েছে সেই ফসলগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু পানির ভিতরে কিন্তু নিমজ্জিত রয়েছে। আমরা পটুয়াখালী জেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে পটুয়াখালী জেলায় প্রায় 9 থেকে 10টি ভেরিবাঁধ ভেঙে কিন্তু অনেক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছেন এবং এই সব এলাকার যে কৃষি জমি রয়েছে সেই কৃষি জমি কিন্তু পানিতে কিন্তু নিমজ্জিত রয়েছেন। তো এভাবে যদি টানা বৃষ্টি হতে থাকে তাহলে কৃষকের যে মাঠের যে ফসল রয়েছে, যে বীজ রয়েছে সেই বীজগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এছাড়াও আপনি জানেন যে পটুয়াখালী জেলায় মৌসুম উপরে কিন্তু নির্ভরশীল। এই বৈরী আবহাওয়ার কারণে জেলেরা কিন্তু সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না, ফলে তারা কিন্তু মানবতার জীবন কাটাচ্ছে। পটুয়াখালী থেকে আবহাওয়া নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মুক্তি, ধন্যবাদ খোকন আপনাকে। 3 কিলোমিটার বেহাল সড়কের দুর্ভোগ পিছু ছাড়ছে না যশোরের শার্শা উপজেলার হাজারো মানুষের। দীর্ঘদিনের সংস্কার না হওয়ায় নাভারণ সুবর্ণখালী সড়কে প্রতিনিয়ত ঘটছে যানজট ও দুর্ঘটনা। বেহাল সড়কের কথা স্বীকার করে অর্থ সংকটের ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানালেন উপজেলা প্রকৌশলী শিশির কুমার সরকারের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। রাস্তায় নামলেই নরক যন্ত্রণা। দীর্ঘদিন সংস্কারের অভাবে কার্পেটিং উঠে সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। ফলে অল্প বৃষ্টিতে পানি জমে ব্যাহত হয় যান ও জনচলাচল। জলকাদায় মাখামাখি হয়ে গন্তব্যে যেতে হয় শিক্ষার্থী, ব্যবসায়ী, পথচারী সহ সবাইকে। গর্তে পড়ে কখনো কোনো যানবাহন বিকল হলে তো কথাই নেই।
বেহাল সড়কের গল্পটি যশোরের শার্শা উপজেলার নিজামপুর, ডিহি ও লক্ষণপুর ইউনিয়নের। দীর্ঘদিন সংস্কারের অভাবে প্রায় 3 কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সোনাখালী থেকে যে নাভারণ যে রাস্তা, এতে ব্যাপক দুর্ভোগ, মানুষের জীবনের মৃত্যু ঝুঁকি। কিছু কিছু জায়গায় আছে আসলে চলার কায়দাই নেই, যে গাড়ি পাল্টি খাওয়ার সম্ভাবনা 90-95%। পানিটা লাগে প্যান্টেন ময়লা হয়ে যায়। আশেপাশের ইউনিয়নের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটি সংস্কারে কর্তৃপক্ষের কোনো তৎপরতা না থাকায় হতাশ স্থানীয়রা। এত খারাপ রাস্তা যে বলা যায় না, এই ঠিক করে গেলে অন্তত 1 বছর রাস্তাটা টেকে না। আমাদের দাবি রাস্তা হলে ভালো হবে, চলতে পারছে না, একটা ভ্যানও তো চলতে পারছে না। নাভারণ যে যাবে একটা রোগিনী সেই অবস্থাও নেই, এরকম অবস্থা। যদি এখানে কিছু রিফাইন করে দেয় তাহলে আমাদের জন্য সুবিধা। শার্শা ইউনিয়নের প্রশাসক জানান, রাস্তাটি এলজিইডির আওতাধীন, তাই তাদের পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না। এটা এলজিইডির আওতাভুক্ত বিধায় আমরা সরাসরি নিজেরা কোনো কাজ করতে পারছি না, বাট আমরা এই ব্যাপারে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং রাস্তাটি তালিকা করে ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কাছে আমরা পাঠিয়েছি। দুর্ভোগের কথা স্বীকার করে সড়কটি সংস্কারের উদ্যোগের কথা জানালেন উপজেলা প্রকৌশলী। রাস্তাটি ইউনিয়ন ক্যাটাগরি রোড, যা অনেকদিন ধরে মেইনটেনের অভাবে রাস্তাটা খুবই দুর্দশা। আমরা এই অর্থ বছরে মেইনটেন্স হিসাবে স্কিম গ্রহণ করেছি, যা অনুমোদন হলে আমরা হয়তো আগে অর্থ বছরে এটাকে বাস্তবায়ন করা সম্ভব হবে। নাভারণ সুবর্ণখালী 3 কিলোমিটার সড়ক সংস্কারে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। সমন্বয়কদের জিম্মি ও নির্যাতন করে বিবৃতি আদায়ের প্রতিবাদে 29 জুলাই আবারও রাজপথে আসার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের কলেজ শিক্ষার্থীরা। খাওয়া দাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সহ 6 কোটা সংগঠককে উপস্থাপন করার ঘটনায় গোয়েন্দা পুলিশকে তিরস্কার করেন হাইকোর্ট। রক্তাক্ত জুলাইয়ের এদিন জামাত শিবিরকে নিষিদ্ধ করার ঘোষণা দেয় সরকার। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে 29 জুলাইয়ের চুম্বক অংশ, জানাচ্ছেন মেজবা রহমান। সরকারের পক্ষ থেকে ছাত্র নেতাদের মুক্তির আলটিমেটাম উপেক্ষা করা হলে 2024 সালের এই দিনে শিক্ষার্থী জনতা সম্মিলিতভাবে দেশজুড়ে ফের বিক্ষোভ শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মুহূর্ত নীরবতা পালন করা হয়। নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ ব্যানারে ছাত্র হয়রানি ও গণগ্রেপ্তার বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি এবং চলমান আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা। আন্দোলন দমাতে ঢাকায় এদিন 2822 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একসঙ্গে খাওয়ার ছবি শেয়ার করা সহ 6 কোটা সংগঠককে উপস্থাপন করা নিয়ে ডিবিকে তিরস্কার করে হাইকোর্ট। হাতের টেবিলে বসে ছবি তুইলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। 2024 সালের 29 জুলাই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে ঐক্যমত হয় 14 দলীয় জোটের বৈঠকে। সেখানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সহিংসতায় নিহতদের স্মরণে মন্ত্রিসভার বৈঠকে শোক দিবস পালনের সিদ্ধান্ত হয়, তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তা প্রত্যাখ্যান করে। পাল্টা পদক্ষেপে তারা একটি অনলাইন প্রচারণায় ঘোষণা করে, যেখানে নিজেদের মুখ ও চোখের চারপাশে লাল ব্যান্ড দিয়ে ছবি পোস্ট করা হবে। মেজবা রহমান, মোহনা সংবাদ। গেল বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় নেতাকর্মীদের বর্বরতায় নারায়ণগঞ্জের শিক্ষার্থী, নারী, শিশু ও ব্যবসায়ী সহ বেশ কিছু মানুষ প্রাণ হারায়। মেধাবী সন্তান ও একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে নির্বাক এসব পরিবার। জুলাই হত্যাযজ্ঞ জড়িতদের কঠোর শাস্তির দাবি করছেন তারা। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন দারিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গেল বছরের জুলাই আগস্টে নারায়ণগঞ্জে নিহত হয়েছে শিক্ষার্থী, নারী, শিশুসহ অন্তত 56 জন। আহত হয়েছে শতাধিক। সরকার বিরোধী আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্বরতায় হতাহতের এইসব ঘটনা ঘটে।
আন্দোলন চলাকালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারায় মিছিলে অংশ নেয়া 16 বছর বয়সী শিক্ষার্থী আদিল ও ঝালকুড়িতে মারা যান ব্যবসায়ী জামাল। সর্বোচ্চ যত সুষ্ঠু সুন্দর বিচার আছে সবাই এটা চায়, সবাই দাবি করে। আন্দোলনে যোগ দিয়ে চোখ হারিয়েছেন মাহবুব নামের এই ব্যবসায়ী। মিছিলের অগ্রভাগে স্লোগান দেওয়ার সময় হঠাৎ গুলি এসে লাগে তার 2 চোখে। অনেক চিকিৎসা করেও ফিরে পাননি দৃষ্টিশক্তি। এমন কষ্টের মধ্যেই ছেড়ে গেছেন স্ত্রী। হয়তোবা সে আসলে সেই লড়াইটা চালাই যেতে পারবে না বিধায় সে তার ব্যক্তিগত ডিসিশন বা পারিবারিক ডিসিশন থেকে সে আমাকে ছেড়ে চলে গেছে। সেটা আসলে একান্তই তার ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে আমি আর তাকে কখনোই করব না বা তার ফ্যামিলিকেও কখনো দোষারোপ করব না। গণ অভ্যুত্থানের নিহতদের সঠিক পরিসংখ্যান, জুলাই ঘোষণাপত্র ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন ছাত্র নেতারা। শুধুমাত্র নারায়ণগঞ্জেই নয়, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের সুনির্দিষ্ট তালিকা করে যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল, বাংলাদেশের জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে জড়িত হয়েছিল, তাদের প্রত্যেককে সুনির্দিষ্ট করে চিহ্নিত করে তাদের প্রত্যেকের বিচার নিশ্চিতের জায়গায় আমাদের এগিয়ে যেতে হবে। শিক্ষার্থী, ব্যবসায়ী ছাড়াও জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে নিহত হয়েছে শিশু রিয়া গোপ। অনেকেই বেঁচে আছে পঙ্গুত্ব বরণ করে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অভিভাবক লামিয়া আক্তার সোনিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে রাজধানীর বাউনিয়া এলাকার নিহত সোনিয়ার বাসায় গিয়ে শোকাহত পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান তিনি। সোনিয়ার স্বামী আমিনুল ইসলাম ও মেয়ের আসমাউল হোসনা সহ পরিবারের সদস্যদের সান্ত্বনাও দেন তিনি। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান তার সঙ্গে ছিলেন। এই বেদনার সমবেদনা আমরা জানাতে পারবো, এটা তো ফিরে পাবে না, এই বেদনা নিয়ে বাঁচতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। তারপর একটা অ্যাক্সিডেন্টের পরে সবাই যার যার অবস্থান থেকে এটা শিক্ষা নিতে হবে, শিক্ষণীয় একটা ব্যাপার প্রাথমিকভাবে চিন্তা করা দরকার। এই সেবা আমাদের দেশের স্বাস্থ্য সেবার অবস্থা খুবই খারাপ, বিশ্বের অলমোস্ট নিচে, সবাই নিচে। এগুলো কিন্তু অ্যাড্রেস করতে হবে, সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরে লতিফপুর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক 2 নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। জুলাই চেতনা জাগ্রত করতে ঝিনাইদহে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পলিথিন নিষিদ্ধ অভিযান শুরু করেছেন শিক্ষার্থীরা। প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের দাবিতে সারা দেশের ন্যায় নাটোরে গুরুদাসপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। দিনাজপুরের বিরলে এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ঝালুকাঠি নলছিটি 2 আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ করেছেন। জুলাই শহীদদের স্মরণে নাটোরে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। খাগড়াছড়ি মাটিরাঙ্গায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনীর 18 ফিল্ড রেজিমেন্টেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন। ফরিদপুরে জুলাই পূর্ণজাগরণ 2025 উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শেরপুরে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র হত্যার মামলায় বিতর্কিত চার্জশিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের 5 বিপির শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামবাসীর উপর কতিপয় পুলিশ সদস্য কর্তৃক উদ্দেশ্যমূলক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীরা। চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে জনস্বার্থ, পরিবেশ ও স্থানীয় উন্নয়ন সংক্রান্ত দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে মিরসরাই সচেতন নাগরিক সমাজ ও অন্য সংগঠনের নেতাকর্মীরা। নড়াইলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় 35 মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও সম্মানী প্রদান করা হয়েছে।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা শ্রমিকদের লাইসেন্স প্রদান সহ 4 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 80 জনের মৃত্যু হয়েছে। এছাড়া অনাহারে নতুন করে আরও 14 ফিলিস্তিনি মারা গেছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ। অনাহারে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 2 জন শিশু। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজায় যুদ্ধ শুরুর পর অপুষ্টিজনিত কারণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 147 জনে, যাদের বেশিরভাগই শিশু। সম্প্রতি গাজায় খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, এই পর্যায়ে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে 12 মৌলিক সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য। নির্বাচনের দায়িত্বে 60,000 সেনা সদস্য, পুলিশ পাবে প্রশিক্ষণ। প্রায় 10,000 কোটি টাকা খরচের পরও ডুবছে চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে 3 দিনের বৈঠক শুরু আজ। এইবার আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে জুলাই জাতীয় সনদের খসড়া দলগুলোর হাতে। চাপ দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না, বললেন ফখরুল। নির্বাচন প্রস্তুতি শুরু হচ্ছে 1.5 লাখ পুলিশের বিশেষ প্রশিক্ষণ দিয়ে। আকাশ প্রতিরক্ষায় ঢাকাতেই জঙ্গি বিমান ঘাঁটি অপরিহার্য। এবার আমার হাতে আছে সমকাল। সমকাল শিরোনাম করেছে দ্রুত ব্যবস্থা না নিলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। চট্টগ্রামে চিকুনগুনিয়ার বিস্তার। $150 কোটি আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি দেবে ঢাকা। এবার আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে নির্বাচনের প্রস্তুতি সরকারের। সুপ্রিম কোর্টের চাবি ছিল তাপসের হাতে। হাসপাতাল থেকে ফিরলেও কাটেনি আতঙ্ক। দর্শক, এ পর্যায়ে আমার হাতে আছে যুগান্তর। যুগান্তর শিরোনাম করেছে নির্বাচনের প্রস্তুতি শুরু। সমন্বয়কদের চাঁদা দাবির খবরে বেদনায় নীল হয়ে গিয়েছি। লিজ দলিলের গণভবন হস্তান্তর করল পূর্ত মন্ত্রণালয়। দর্শক, এ পর্যায়ে আমার হাতে আছে দ্য ডেইলি স্টার। কমপ্লিট রিফর্মস ইন 2 years আফটার পোলস। July uprising to be part of constitution. Parties step spoiled over caretaker PSC-ACC setup. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোটের মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্সের 60,000 সদস্য। অপরাধের স্বর্গরাজ্যের সীমান্তবর্তী উপজেলা কুষ্টিয়ার দৌলতপুর বেড়েই চলেছে হত্যাকাণ্ড সহ ছিনতাই ডাকাতি, নির্বিকার প্রশাসন। সংস্কারের অভাবে বেহাল যশোরের নাভারণ সুবর্ণখালীর 3 কিলোমিটার সড়ক, মানুষের চরম দুর্ভোগ। অর্থ সংকটকে দুষছেন কর্তৃপক্ষ। এবং জুলাই আন্দোলনের এই দিনের সমন্বয়কদের আটক ও বিবৃতি আদায়ের প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। জামাত শিবিরকে নিষিদ্ধ করে তৎকালীন সরকার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।